So, this is our fourth live class of this paid course, and in this class, I'm going to talk about verb in details. You know that in the previous classes, I have already completed the topic of noun as well as pronoun. So, for maintaining this sequence, I'm going to talk on this topic. So, here you can see verb. What is the actual definition of verb? A verb is a word or a group of words that is used to describe an action, state, or occurrence. ভার্ব হচ্ছে এমন শব্দ বা শব্দগুচ্ছ যা দ্বারা কোনো কাজ, অবস্থা বা ঘটনাকে বোঝায়। রোল অফ ভার্ব ইন আ সেন্টেন্সেস। এভরি কমপ্লিট সেন্টেন্স মাস্ট হ্যাভ আ ভার্ব, অর্থাৎ প্রত্যেকটা পরিপূর্ণ বাক্যে অবশ্যই একটা ভার্ব থাকে। এই ভার্বের বিভিন্ন প্রকার আছে, যেমন এখানে বলছে অ্যাকশন ভার্ব, স্টেটস ভার্ব, আবার অকারেন্স যুক্ত। তো এগুলো ওইভাবে অতটা ইম্পর্টেন্ট না, বা এটা না জানলেও হবে। মেইনলি যে এগুলো জানতে হবে, অর্থাৎ ক্লাসিফিকেশন বা কাইন্ডস অফ ভার্বস, ভার্বের যে প্রকারভেদ আছে সেটা আমাদেরকে একটু জানতে হবে। এখানে অনেকগুলো বিষয় দেওয়া আছে, বাট আমি যদি একটু আমার মতো করে বলি তাহলে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে আমার। সবাই একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসি, আমি নিজের মতো করে বোঝালে এটা ভালোভাবে বোঝাতে পারবো। তো এই যে ভার্বটা লিখছি আপনারা দেখছেন, এই ভার্ব মেইনলি, অর্থাৎ এই টপিকটা খুবই মনোযোগ দিয়ে বুঝবেন, এটার সাথে কিন্তু সবকিছুই কানেক্টেড। আমরা যে বলি স্পিকিং শিখবো, স্পোকেন ইংলিশ শিখবো, স্পোকেন ইংলিশটা কিন্তু সম্পূর্ণরূপে ভার্বের সাথে কানেক্টেড। যে যত ভালোভাবে ভার্বের ব্যবহার জানে, সে তত দ্রুত ইংলিশে এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারে। তো খুবই মনোযোগ দিয়ে বুঝবেন। তো এই যে ভার্ব, এই ভার্ব প্রধানত দুই প্রকার। এক নাম্বার হচ্ছে ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া, ফাইনাইট ভার্ব। আর দুই নাম্বার হচ্ছে নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া। এই হচ্ছে মেইনলি দুই প্রকার ভার্ব। কি লিখলাম? ফাইনাইট বা সমাপিকা ক্রিয়া, আর একটা হচ্ছে নন ফাইনাইট বা অসমাপিকা ক্রিয়া। এখন এই দুইটা ভার্বের ভিতর পার্থক্য কি? এইটা হচ্ছে ফাইনাইট ভার্ব যেটা, এমন কোনো ভার্ব যে ভার্ব টেন্স মেইনটেইন করে, অর্থাৎ ভার্বটা দেখলে বোঝা যায় যে কোন টেন্সে একটা বাক্য লেখা আছে। ফাইনাইট ভার্বটা অলওয়েজ সাবজেক্টের পরে বসে। এই ফাইনাইট ভার্ব মেইনলি দুই প্রকার, আমি একটু বলি। এক নম্বর হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর দুই নম্বর হচ্ছে অক্সিলারি ভার্ব। ফাইনাইট ভার্ব কয় প্রকার বলছি? দুই প্রকার। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এখন বোঝেন, আরেকটু মনোযোগ দিবেন। এই নন ফাইনাইট ভার্বটা হচ্ছে তিন প্রকার। এক নম্বর হচ্ছে জেরান্ট, কথাটা বুঝবেন। দুই নম্বর হচ্ছে, এই জিনিসটা একদম মুখস্থ করে ফেলবেন, এইটা যে যত ভালো জানবে সে তত দ্রুত ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বুঝবে, ইংরেজি ভাষাটা শিখতে পারবে। এটা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজের একদম হার্ট, একদম প্রাণ। ঠিক আছে? জেরান্ড, ইনফিনিটিভ, আর তিন নম্বর পয়েন্ট হচ্ছে পার্টিসিপল। কি কি বললাম এই জায়গায়? ভার্ব মানে ক্রিয়া যেটা কাজ সম্পাদন করে। ভার্ব একটা সেন্টেন্স বা বাক্যের কোথায় বসে? সাবজেক্টের পরে বসে। প্রত্যেকটা বাক্যে মেইনলি ভার্বটা হচ্ছে সাবজেক্টের পরে বসে। তো এই ভার্ব দুই ভাবে বিভক্ত, দুই ভাগে, প্রধানত দুই ভাগে বিভক্ত। একটাকে বলছি ফাইনাইট ভার্ব, আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্বটা আবার বলছে দুই প্রকার, প্রিন্সিপাল এবং অক্সিলারি। আর নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল। মানে ফাইনাইট ভার্বটাই মূলত সাবজেক্টের পরে বসে, টেন্স গঠনে সাহায্য করে, অর্থাৎ ভার্বটাকে দেখলে চেনা যায় যে এটা কোন টেন্সে লেখা আছে। আর নন ফাইনাইট ভার্বটা কি? এটাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া। মনোযোগ দিয়ে বুঝবেন। অসমাপিকা ক্রিয়া এমন কোন শব্দ, যে শব্দটা দেখতে ভার্বের মতো, চেহারাটা ভার্বের মতো, কিন্তু অ্যাকচুয়ালি সেটা কোনো ভার্বের কাজ করে না।
সেটা একটা বাক্যে কোনো ধরনের অ্যাকশন দেয় না। কেমন সেটা? যেমন দেখেন, আমি যদি এরকম একটা কথা বলি কি, saw a boy playing football, এই যে একটা বাক্য আমি লিখলাম, এই বাক্যে এই হিটা হচ্ছে আমার মূলত সাবজেক্ট। সাবজেক্টের পরে যে ওয়ার্ডটা আছে এটা হচ্ছে স। সটা কি? সি এর পাস্ট ফর্ম স, অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা স্ট্রাকচার। তার মানে এই বাক্যটা, সম্পূর্ণ বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্স এর বাক্য। সাবজেক্টের পরেই যে ভার্ব থাকে সেইটাই ফাইনাইট ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, সেটা ভার্বের পাস্ট ফর্ম, এটা মেইন ভার্ব। এবার এখানে আমি আরেকটা ভার্ব দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্লেইং। এই প্লেইংটা হচ্ছে ভার্বের সাথে, মেইন ভার্ব কোনটা? প্লে। প্লের সাথে আইএনজি। তো ভার্বের সাথে আইএনজি কখন হয়? যদি কন্টিনিউয়াস কোনো টেন্স হয়, এটা আপনারা জানেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। বাট এই প্রেজেন্ট পাস্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমার যে স্ট্রাকচার, সেখানে কিন্তু অক্সিলারি ভার্ব থাকে, হেল্পিং ভার্ব থাকে, অ্যাম, ইজ, আর, অজয়, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো থাকে না? থাকে। কিন্তু এইখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? অর্থাৎ এই জাস্ট প্লেইংটাকে দেখে কি আপনি টেন্স আইডেন্টিফাই করতে পারবেন যেটা কোন কন্টিনিউয়াস টেন্স, এটা প্রেজেন্ট না পাস্ট না ফিউচার? কোনোটাই কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। তার মানে এটা একটা নন ফাইনাইট ভার্ব, এই প্লেইংটা। অর্থাৎ নন ফাইনাইট ভার্ব হচ্ছে এমন কোনো ভার্ব যে ভার্বটা সাবজেক্ট থেকে দূরে বসে, যে ভার্বটা চেহারা ভার্বের মতো, দেখলে মনে হয় যেন এটা ভার্ব, বাট অ্যাকচুয়ালি সেটা কোনো ভার্ব না। সেটা অ্যাকশন দেয় না। ভার্ব কাকে বলে? যেটা কাজ করা বোঝায়, যেটা ক্রিয়া, যেটা অ্যাকশন দেয়। কিন্তু নন ফাইনাইট ভার্বগুলো সাবজেক্ট থেকে দূরে বসে, চেহারাটা ভার্বের মতো হলেও সেটা মূলত অন্য কোনো পার্ট অফ স্পিচ হিসাবে কাজ করে। মেইনলি অ্যাজেক্টিভ বা অ্যাডভার্ব হিসাবে কাজ, অ্যাজেক্টিভ বা নাউন হিসাবে কাজ করে। অর্থাৎ অসমাপিকা ক্রিয়া। কোনো টেন্স আইডেন্টিফাই করতে পারবেন না। তাহলে এই প্লেইংটা দেখে আপনি বলতে পারবেন না যেটা কোন টেন্সের বাক্য বা এটা মেইন ভার্ব। এটা চেহারা ভার্বের মতো, বাট এই বাক্যে পার্ট অফ স্পিচ হিসাবে এটা অ্যাজেক্টিভের কাজ করে। অর্থাৎ ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, এই যে পার্টিসিপল না, এই পার্টিসিপলটা, এই যে পার্টিসিপল লিখছি এইটা আবার তিন প্রকার। এক নম্বর হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, দুই নম্বর হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর তিন নম্বর হচ্ছে আপনার পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল। তো এগুলো কি সেটা পরে বলতেছি, আগে এই বিষয়টা বোঝেন। আগে এই বিষয়টা বোঝেন। এখানে আপনাদের যেটা বললাম সেটা কি বললাম জানো, কইছিল যে হি স এ বয় প্লেইং ফুটবল, এই বাক্যে দুটো ভার্ব দেখা যাচ্ছে, বাট এই সটা হচ্ছে আমার মূলত মেইন ভার্ব। এই যে স, এটা মেইন ভার্ব। আর এই যে প্লেইং, এই প্লেইংটা অ্যাজ এ পার্ট অফ স্পিচ একটা অ্যাজেক্টিভ। নন ফাইনাইট ভার্বের একটা পার্ট হচ্ছে পার্টিসিপল, সেইটার প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে প্লেইং। অর্থাৎ এটা কোনো টেন্স মেনটেন করে না। এই যে বয়, এই বয়টাকে মডিফাই করে। সে একটা ছেলেকে দেখেছিল ফুটবল খেলতে, মানে ওই ছেলেটা কি অবস্থায় ছিল? ফুটবল খেলতেছিল, এরকম কোন একটা অবস্থায় ছিল। সেই অবস্থায় সেই ছেলেটাকে দেখেছিল। ভার্বটা কিন্তু ওই দেখেছিল মানে স, কিন্তু এই প্লেইং শব্দটা কি? নন ফাইনাইট ভার্ব। কাকে মডিফাই করতেছে? বয়কে। ওকে। আবার আমি যদি এরকম একটা বাক্য লিখি, প্লেইং ফুটবল ইজ আ গুড এক্সারসাইজ, এই বাক্যটার বাংলা হচ্ছে যে ফুটবল খেলা একটা ভালো ব্যায়াম। প্লেইং ফুটবল, ফুটবল খেলা, অর্থাৎ একসঙ্গে এই যে প্লেইং ফুটবল যে কথাটা, এটা একটা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ, হ্যাঁ। এতটুকু ধরে আমার সাবজেক্টের অংশ। এই প্লেইংটা, এটাকে জেরান্ড বলা হয়, জেরান্ড। অর্থাৎ স্থির অবস্থা প্রকাশ করে, সাবজেক্টের স্থানে বসছে, জেরান্ড বলা হয়। মানে অ্যাজ এ পার্ট অফ স্পিচ এটা একটা নাউন। একসঙ্গে প্লেইং ফুটবল কথাটা, এটা একটা নাউন ফ্রেজ। অর্থাৎ চেহারাটা ভার্বের মতো হলেও এটা কোনো অ্যাকশন দিচ্ছে না। আমি যদি এরকম একটা বাক্য বলতাম যে হি ইজ প্লেইং ফুটবল, এর বাংলা অর্থটা হচ্ছে সে ফুটবল খেলিতেছে বা খেলছে। এখানে হিটা সাবজেক্ট,
এরপর দেখেন এই ইজটা অক্সিলারি ভার্ব, প্লেইংটা মেইন ভার্ব। অর্থাৎ আমি এখানে কি বলছি যে ফাইনাইট ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তো এই ইজটা অক্সিলারি ভার্ব, প্লেইংটা প্রিন্সিপাল ভার্ব। অর্থাৎ এই দুটো কোথায় আছে? সাবজেক্টের পরে আছে, মানে এই দুটোই মূলত আমার একসঙ্গে কি বলছে এটাকে, ভার্ব ফ্রেজ। ইজ প্লেইং একসঙ্গে এটা হবে ভার্ব ফ্রেজ, ফ্রেজাল ভার্ব। যাই হোক, মানে দুটোই আমার কি, ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কেন ফাইনাইট? সাবজেক্টের পরে আছে। ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার, প্রিন্সিপাল আর অক্সিলারি। সো ইজ অক্সিলারি, প্লেইংটা প্রিন্সিপাল। এখানে অ্যাকশন দিচ্ছে এই প্লেইং কথাটা, যে সে খেলিতেছে, সে কি করতেছে, সে খেলতেছে, সে এখন খেলতেছে, ইজ প্লেইং ফুটবল। কিন্তু এই বাক্যটা কি লিখলাম, যে প্লেইং ফুটবল ইজ আ গুড এক্সারসাইজ। এর বাংলা অর্থটা হচ্ছে ফুটবল খেলা একটা ভালো ব্যায়াম। বাংলা অর্থটা কি বললাম? ফুটবল খেলা একটা ভালো ব্যায়াম। অর্থাৎ জাস্ট ফুটবল খেলা, ফুটবল খেলা, প্লেইং ফুটবল, ফুটবল খেলা। তার মানে কি, এটা জাস্ট একটা স্থির অবস্থা প্রকাশ পাচ্ছে, সাবজেক্টের স্থানে আছে। সেটা জেরান্ড, অ্যাজ এ পার্ট অফ স্পিচ এটা একটা নাউন। এখানে ভার্বটা হচ্ছে ইজ, ইজ ছাড়া আর কোনো ভার্ব নেই, বি ভার্বের একটা সেন্টেন্স। এটা প্রেজেন্ট ইনডিফিনিটেন্সের একটা সেন্টেন্স। তাহলে ফাইনাইট ভার্ব কি আর নন ফাইনাইট ভার্ব কি, এইটা আগে আপনারা বোঝেন বা কমপ্লিট করেন। হি স্যাট ডাউন দ্য ট্রি টু মিট মি। এই যে একটা বাক্য লিখলাম, সে গাছের নিচে বসেছিল আমার সাথে দেখা করার জন্য, বা আমার সাথে দেখা করতে। টু মিট মি, মিট মানে করা, মানে দেখা করা বা সাক্ষাৎ করা। টু মিট দেখা করতে বা সাক্ষাৎ করতে। টু প্লাস ভি অন, এগুলোকে ইনফিনিটিভ বলে, নন ফাইনাইট ভার্ব। আমি যদি বলি সে মানে বলা, টু সেই বলতে, টু টক, টু গো যেতে, টু রিড পড়তে, টু ডু করতে, এরকম একটা মিনিং দেয়। তাহলে দুটো ভার্ব দেখা যাচ্ছে, বাট যেটা সাবজেক্টের পরে আছে অর্থাৎ স্যাট, এটা মূলত মেইন ভার্ব, এটা মূলত পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। আর একটা আছে একসঙ্গে টু মিট, এই যে ভার্বটা, এটা কোনো টেন্স মেনটেন করে না। এটা দেখে বোঝাও যায় না যেটা কোন টেন্স। এটা চেহারাটা ভার্বের মতো হলেও মূলত ভার্ব হিসেবে বসতেছে না। এটা কি এখানে বলছি আমি, এটা ইনফিনিটিভ, যে হি স্যাট ডাউন দ্য ট্রি টু মিট মি, সে গাছের নিচে বসেছিল আমার সাথে দেখা করতে। সো এই বিষয়গুলো আমাদেরকে আগে একটু বুঝতে হবে, যে ফাইনাইট ভার্বটা কি, নন ফাইনাইট ভার্বটা কি। তাহলে ফাইনাইট ভার্ব বলছে আবার দুই প্রকার, প্রিন্সিপাল, অক্সিলারি। প্রিন্সিপাল ভার্ব মানে যেটা একদম মেইন ভার্ব, যেমন এই স্যাট শব্দটাই প্রিন্সিপাল ভার্ব, এই শব্দটা প্রিন্সিপাল ভার্ব। আর অক্সিলারি কোনটা? যেমন এই যে ইজ শব্দটা অক্সিলারি ভার্ব। অর্থাৎ টেন্স অনুসারে আমি যেভাবে ভার্বের ফর্ম বসাই সাবজেক্টের পরে, সেইখানে মেইন যে ভার্বটা সেইটা ফাইনাইট, সেটা প্রিন্সিপাল ভার্ব। আর যেটা অক্সিলারি, সেটা তো অক্সিলারি ভার্ব আমি বলছি। কিন্তু এখানে আবার কিছু বিষয় আছে, সেটা হচ্ছে, বোঝেন, এটা একটু হার্ড এই টপিকটা। এই প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার। এক নাম্বার হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর দুই নাম্বার হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এক নাম্বার কি? ট্রানজিটিভ। দুই নাম্বার কি? ইনট্রানজিটিভ। এই অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার। এক নাম্বার হচ্ছে প্রাইমারি অক্সিলারি, আর দুই নাম্বার হচ্ছে মডাল অক্সিলারি। এই মডালের আরেকটা প্রকার হচ্ছে সেমি মডাল অক্সিলারি। অনেকগুলো ফাংশন আছে এখানে, বাট এই ফাংশনগুলো যে ধরতে পারে, এই বিষয়গুলো যে দ্রুত ডেভেলপ করতে পারবে বা বুঝতে পারবে, সেই ল্যাঙ্গুয়েজটাকে ক্যাপচার করতে পারবে। কথাগুলো কি কেউ বুঝতে পারতেছেন? কঠিন লাগতেছে না? কষ্ট মনে হয়? কঠিন লাগে? যা যা বললাম এই পর্যন্ত, যতটুকু বললাম, একটু কঠিন লাগলেও দেখেন, এগুলো হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের বেস, ভিত্তি, ফাউন্ডেশন। এগুলো বোঝার চেষ্টা করতে হবে, বুঝে নিতে হবে অ্যাট এনি কস্ট। এগুলো সম্পর্কে যদি ধারণা ক্লিয়ার না থাকে, অস্পষ্ট থাকে, তাহলে আপনি কখনো ইংলিশে প্রফেশনালি কথা বলতে পারবেন না, ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন না। যেগুলো পড়াচ্ছি, দেখে মনে হচ্ছে না যে না এগুলো ইম্পর্টেন্ট, এগুলো দরকার আমাদের জানা, বা এটা কাজে লাগার মতো? দেখে সেটা মনে হচ্ছে না? অবশ্যই দরকার হ্যাঁ। এগুলো। আমি কিন্তু, আমি আমি ফ্রি ক্লাসে যেমন দ্রুত কথা বলে গেছি, জোরে জোরে পড়ায় গেছি, এখানে কিন্তু আমি খুবই ধীরে সুস্থে কথা বলতেছি, আস্তে কথা বলতেছি, তাই না? সময় নিয়ে কথা বলতেছি না? হ্যাঁ। তাহলে আপনাকে সেটা বুঝে নিতে আচ্ছা, হবে। হ্যাঁ। এখানে এখানে আরেকটা জিনিস হলো, এটা যেহেতু অনেকটা সূত্রের মতো,
হ্যাঁ, স্যার এটা যেহেতু একটা সূত্রের মতো, তো যদি আপনি মানে স্টেপ বাই স্টেপ যদি। করবো, সবই করবো। হ্যাঁ, সবকিছুই পাবেন, একটু ধৈর্য ধরেন, সবই পাবেন, কিন্তু এই বিষয়গুলো কেউ শেখায় না, কোনো টিচার ওইভাবে দেখায় না। আপনি যেখানেই পড়তে যান না কেন, একটা বই একটা শিট হাতে ধরাই দিবে, হ্যাঁ, অথবা বলবে এটা প্লাস এটা প্লাস এটা এরকম হয়, এই পড়ো, পড়ে আসো, ক্লাসে প্র্যাকটিস করো, এরকম বলবে। কিন্তু এই যেভাবে আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি, এ কি আমার কোনো মুখস্থ করা টপিক? এ কি আমি আগে থেকে প্রস্তুতি নিয়ে আসছি? না, এ তো আমার ব্রেনে আছে, আমার মাথায় আছে, সেটা যেভাবে আছে আমি সেইভাবে এগুলো বলছি আপনাদের। কেন? যাতে করে সহজে বোঝানো যায়। আমি যদি এই ফাইলটা যেটা বের করছিলাম, কই, এইখানে একটা ফাইল বের করলাম না, এই যে, এই যে ভার্বের যে ফাইলটা, এইটা যদি আমি গতানুগতিক ধারায় পর পর আপনাকে পড়ায় যেতাম, আমি মনে করেন পড়ালাম না, এই ফাইলটা আপনার হাতে ধরাই দিলাম, আপনি এটা পড়ে আসলেন, আপনি আর মনেই রাখতে পারবেন না, ধরেই রাখতে পারবেন না কোনো কিছু। আর এই ফাইল, মানে আমি এইভাবে বই দেখে বা মুখস্থ পড়া পড়ানো আমার ওই রকম অভ্যাস না। আমি যে কোনো জায়গায় যে কোনো একটা ফাইল বের করি, এটা পড়াতে গেলেই আমি এগুলো থেকে স্কিপ করে চলে আসি। আমি মনে করি যে আমি নিজের মতো করে বোঝাই, সেটা বেশি ভালো হবে। তো গোছানো পদ্ধতিতে যেটা বলছেন, যেটা চাচ্ছেন, সেটা আপনারা পাবেন, এটা নিয়ে টেনশনের কারণ নেই। বাট আমি যেভাবে পড়াচ্ছি, যেভাবে যে বিষয়গুলো দেখাচ্ছি, এইটা আগে দেখেন, ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। এখানে যে ফাইনাইট ভার্ব জিনিসটা কি আর নন ফাইনাইট ভার্ব জিনিসটা কি, এটা কি আপনারা ক্লিয়ার করতে পারছেন? ক্লিয়ার হয়েছে? ফাইনাইট ভার্বটা কি জি স্যার। আর নন ফাইনাইট ভার্বটা কি, জাস্ট জাস্ট দুইটা বিষয়, দুইটা বিষয় মনে রাখেন। একটা বাক্যে একের অধিক অনেক ভার্ব থাকতে পারে। এই কথাগুলো যা আমি যেভাবে বলছি, এটা কোনো বইয়ের ভাষায় পাবেন না। একটা বাক্যে অনেকগুলো ভার্ব থাকতে পারে, কথাটা বোঝেন, কিন্তু একটাই প্রিন্সিপাল ভার্ব থাকে, একটাই মেইন ভার্ব থাকে, যে ভার্বটা সাবজেক্টের পরে বসে, যে ভার্বটা সাবজেক্টের পরে বসে, যে ভার্বটা দেখলে টেন্স চেনা যায়, যেটা এই টেন্সের সেন্টেন্স বা এরকম একটা ফর্মে আছে। যেমন এটা দেখে বুঝতে পারছি এটা পাস্ট ইনডিফিনিট, স দেখে, ইজ প্লেইং দেখে বুঝতে পারছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই স্যাড দেখে বুঝতে পারছি এটা পাস্ট ইনডিফিনিট। কিন্তু এই প্লেইং দেখে বুঝতে পারবেন কোন কন্টিনিউয়াস? এই এই যে টু মিট দেখে বুঝতে পারবেন কোন ধরনের টেন্স এটা। এই প্লেইং ফুটবল দেখে বুঝতে পারবেন এটা কোন ধরনের টেন্স। এটা তো কোনো টেন্সের স্ট্রাকচারই না, এই টু মিট কোনো টেন্সের স্ট্রাকচারই না, তাই না? তাহলে চেনা যায় না। এই জন্য যে ভার্বটা সাবজেক্ট থেকে দূরে থাকে, যে ভার্ব দেখে টেন্স আইডেন্টিফাই করা যায় না, সেটা নন ফাইনাইট ভার্ব। দুইটা বৈশিষ্ট্য জাস্ট মনে রাখেন। যে ভার্বটা সাবজেক্টের কাছে থাকে, যে ভার্বটা দেখলে টেন্স আইডেন্টিফাই করা যায়, সেটা ফাইনাইট ভার্ব। যে ভার্বটা সাবজেক্ট থেকে দূরে থাকে, যে ভার্বের চেহারাটা ভার্বের মতো হলেও মূলত সেটা পার্ট অফ স্পিচ হিসেবে মানে ভার্ব হিসাবে বসে না, নাউন বা অ্যাডজেক্টিভ হিসাবে বসে, সেইটাই নন ফাইনাইট ভার্ব। এটা আরো বলছি, আমি একটু ওয়েট করেন। এখন কি বলছি, কোথায় ছিলাম জানো? এই ফাইনাইট ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল, একটা হচ্ছে অক্সিলারি। এই প্রিন্সিপাল ভার্ব আবার বললাম যে দুই প্রকার, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। এইটা কি? এগুলো দরকার হয় অনেকে। দেখবেন প্যাসিভ ভয়েসে গ্রামার পড়ার সময়, প্যাসিভ ভয়েস করার সময় যে কোনো বইতে দেখবেন লেখা থাকে, যেখানে ট্রানজিটিভ ভার্ব থাকে তার প্যাসিভ হয়, যেখানে ট্রানজিটিভ ভার্ব থাকে না তার প্যাসিভ করা যায় না। যেমন আমি যদি আপনাকে এমন একটা সেন্টেন্স বলি, এ গোস টু স্কুল, এর বাংলা অর্থ হচ্ছে সে স্কুলে যায়। কোথায় যায়? ওয়্যার? স্কুলে যায়। এই টু স্কুল, এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্ব অফ প্লেস বলা হয়। এই যে গোস যে শব্দটা লেখা না, এই গোস শব্দটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব। এই যে ইনট্রানজিটিভ, এই ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে জানেন? যে বাক্যে অবজেক্ট থাকে না, আবারও বললাম, যে বাক্যে অবজেক্ট থাকে না, সেই বাক্যের ভার্বকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। আর যে বাক্যের অবজেক্ট থাকে না, যে বাক্যে এই ইনট্রানজিটিভ ভার্ব থাকে, সে বাক্যকে কখনো প্যাসিভ করা যায় না। আপনাকে যদি কেউ এই বাক্যটা দিয়ে বলে এটার প্যাসিভ ভয়েস করো, তো আপনি কখনো করতে পারবেন না। অবজেক্ট কাকে বলে? যে কোনো বাক্যের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাকে অবজেক্ট বলে। অবজেক্ট দুই প্রকার, একটাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক, আর একটাকে বলা হয় ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক। কোনো বাক্যে একটা অবজেক্ট থাকে, কোনো বাক্যে দুইটা অবজেক্ট থাকে। সে যায়, কি যায়, কাকে যায়, উত্তর মিলাতে পারেন? পারবেন না। কোথায় যায়? স্কুলে যায়। কোনো বাক্যের ভার্বকে
কোথায় কখন কিভাবে কেন দ্বারা প্রশ্ন করলে মূলত অ্যাডভার্ব পাওয়া যায়, অবজেক্ট না। তো এই টু স্কুল একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এই জন্য এই গোসটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব। আমি যদি বলতাম হি রিডস আ বুক, সে একটা বই পড়ে। এইবার এই রিড কে আপনি প্রশ্ন করেন কি পড়ে, বই পড়ে, এই বইটা আমার অবজেক্ট, তাহলে এই রিডসটা আমার হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এইটাকে আপনি প্যাসিভ করতে পারবেন যে আ বুক ইজ রেড বাই হিম, কিন্তু এইটাকে প্যাসিভ করা যায় না। তো এইটা হচ্ছে, আবারও বলছি, ফাইনাইট ভার্ব দুই প্রকার, প্রিন্সিপাল অক্সিলারি। প্রিন্সিপালের দুইটা প্রকার হচ্ছে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ কি? যে বাক্যে অবজেক্ট থাকে সেই বাক্যের ভার্বকে ট্রানজিটিভ ভার্ব বলে। যে বাক্যে অবজেক্ট থাকে না সেই বাক্যের ভার্বকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। অবজেক্ট কাকে বলে? কোনো বাক্যের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। আমি যদি বলি হি গেভ মি আর রোজ, সে আমাকে একটা গোলাপ দিয়েছিল। কাকে দিয়েছিল? আমাকে। হুম, কাকে? আমাকে। এটা একটা ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট। কি দিয়েছিল? গোলাপ। আর রোজ, হোয়াট? আর রোজ, সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। এই বাক্যে দুটো অবজেক্ট আছে, কোনো বাক্যে একটা থাকতে পারে, কোনো বাক্যে দুটো থাকতে পারে। যে বাক্য ভার্ব দিয়ে শেষ হয়, যেমন আমি যদি বলি জাস্ট হি রিডস, এর মানে হচ্ছে সে পড়ে, এখানে ফুল স্টপ মনে করেন, এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব, কারণ এখানে কোনো অবজেক্ট নেই। আমি যদি এরকম একটা বাক্য বলি হি রিডস অ্যাট হিজ রুম, এর বাংলা অর্থ সে কোথায় পড়ে, তার রুমে পড়ে, এটা একটা ইন্ট্রানজিটিভ ভার্ব, কারণ এই অ্যাট হিজ রুম এটা কোনো অবজেক্ট না। এটা কি? অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস। হি রিডস, আমি যদি বলি ইন দা ইভিনিং, সে সন্ধ্যাবেলায় পড়ে, এটাও কোনো অবজেক্ট না। কখন পড়ে? হোয়েন, সন্ধ্যায়। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। অর্থাৎ ভার্বকে কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করেন, অর্থাৎ আমি যদি বলি হি ড্রাইভস কার, সে একটা গাড়ি চালায়। কি চালায়? গাড়ি চালায়, এটা আমার অবজেক্ট, এই গাড়িটা অবজেক্ট। তো এই ড্রাইভসটা ট্রানজিটিভ ভার্ব। তাহলে কি বললাম? ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? যে বাক্যে অবজেক্ট থাকে। অবজেক্ট কাকে বলে? কোনো বাক্যের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। তো যে বাক্যে অবজেক্ট থাকে সেই বাক্যের ভার্বকে ট্রানজিটিভ ভার্ব বলে। যে বাক্যে অবজেক্ট থাকে না সেই বাক্যের ভার্বকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। অবজেক্ট না থাকলে সেখানে কি থাকতে পারে? বিভিন্ন ধরনের অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকে, বা ভার্বের পরেই ফুল স্টপ বসে যায়, এমনও বাক্য হয়। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর অক্সিলারি ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, একটা হচ্ছে মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি কোনগুলো? ওই অ্যাম, ইজ, আর, অজ, আর, হ্যাভ, হ্যাজ, আর, ডু, ডাজ, ডিড, যখন আমরা কোনো একটা মেইন ভার্বের পূর্বে বসে অর্থাৎ টেন্সের স্ট্রাকচারে মূলত প্রাইমারি অক্সিলারি ভার্বগুলোর ব্যবহার হয়। আর মডাল অক্সিলারি কি? এরা আলাদা ক্যাটাগরির একটা সেন্টেন্স তৈরি করে নিজস্ব অর্থ অনুযায়ী। মডাল ভার্বস মেইনলি ক্রিয়েট পসিবিলিটি, প্রবাবিলিটি, অ্যাবিলিটি, অব্লিগেশন ইন দ্য সেন্টেন্সেস। আপনারা প্রত্যেকেই জানেন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো মডাল। আর সেমি মডাল কি? এই মডালের আরেকটা প্রকার হচ্ছে সেমি মডাল। এটা হচ্ছে ওই চেহারাটা প্রাইমারি অক্সিলারির মতো, কাজ করে মডালের মতো, এমন কোন ভার্বকে বলা হয় সেমি মডাল। মানে এগুলো হচ্ছে কিছু ফ্রেজাল ভার্ব, যেমন অ্যাম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অর্থাৎ দেখতে প্রাইমারির মতো, বাট ওর সাথে টু যুক্ত হয়। আর ওদের পরে যে মেইন ভার্বটা থাকে সেই মেইন ভার্বটা বেস ফর্মে বসে। ক্যান, কুড, মে, মাইট, এই মডেলের পর মেইন ভার্ব কিন্তু বেস ফর্ম বা রুট ফর্মে বসে। তো এদের পরও মেইন ভার্বটা এরকম বেস ফর্মে বসে, অর্থাৎ এগুলো কাজ করে মডেলের মতো, দেখতে প্রাইমারির মতো, এই জন্য একে বলা হয় সেমি মডাল। এই মডাল এবং সেমি মডাল ভার্ব আলাদা ক্যাটাগরির একটা সেন্টেন্স তৈরি করে। অর্থাৎ আমরা যখন ইংলিশে সেন্টেন্স তৈরি করি, আমাদের বিভিন্ন টাইমে একটা কথাকে পরিবর্তন করতে হয়। এই পরিবর্তনের জন্য টেন্স শিখি। এই টেন্সের স্ট্রাকচারে প্রাইমারি অক্সিলারি ভার্বগুলোর ব্যবহার হয়। টেন্সের স্ট্রাকচার টোটাল 12টা। এই 12টা স্ট্রাকচার দিয়ে মনের সম্পূর্ণ ভাব আমরা প্রকাশ করতে পারি না। এর জন্য মডাল এবং সেমি মডাল শিখি। এটা শিখলে মনের হোল থট বা সেন্স আরো সুন্দরভাবে ডেসক্রাইব করা যায়, ব্যাখ্যা করা যায়। এজন্যই মডাল ভার্বের ব্যবহারটা আমাদের মূলত শিখতে হয়। এই মডাল, সেমি মডাল, প্রাইমারি, এগুলোকে অক্সিলারি ভার্ব বলছি। অক্সিলারি মানে কি? অক্সিলারি মানে হচ্ছে হেল্পিং ভার্ব। হেল্পিং মানে কি? যেটা অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসে। অর্থাৎ এই যে অ্যাম, ইজ, আর, অজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এই সবই, এগুলো যখন আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করছি, এদের পরে অবশ্যই অবশ্যই একটা না একটা মেইন ভার্ব থাকবে। বাট টেন্সের স্ট্রাকচারে কি হয়?
এক এক ধরনের অক্সিলারি ভার্বের পর এক এক ধরনের মেইন ভার্ব বসে, যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরপরে ভি 3 এরকম বসে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, এরপরে ভার্বের সাথে আইএনজি এরকম বসে। বাট মডালের পরে যে মেইন ভার্বটা বসে বা সেমি মডালের পরে, সেটা অলওয়েজ বেস ফর্ম বা রুট ফর্মে থাকে। ক্যান, কুড, মে, মাইট, এগুলো যখন আমি ডিটেলসে স্পোকেন ইংলিশের রুলস স্ট্রাকচার শেখাবো, তখন আপনারা বুঝতে পারবেন। আজকে জাস্ট যে কথাগুলো বলছি, যে ধারণাটুকু দিচ্ছি, জানি না কিভাবে নিচ্ছেন, বাট এই কথাগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। পারলে রেকর্ডেড ক্লাসটা একবার দেখবেন, বুঝতে পারবেন। তাহলে এই গেল আমাদের ফাইনাইট ভার্ব, এবং ফাইনাইট ভার্বের ভিতর প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্বের ভিতর ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, তারপরে আবার অক্সিলারি ভার্ব, সেই অক্সিলারির ভিতর প্রাইমারি মডেল কি সেটা নিয়ে আমি একটা কনসেপ্ট দিলাম। এগুলো নিয়ে ডিটেলসে ক্লাস আছে, আমি যখন দেখাবো এটা ক্লিয়ার হয়ে যাবে। আজকে যে সব ক্লিয়ার করতে হবে এরকম না, জাস্ট বিষয়গুলোর সঙ্গে পরিচিত হন, দেখেন, বোঝেন, শেখেন, এই হচ্ছে মেইন কথা। এবার সেই নন ফাইনাইট ভার্বের কাছে। সেটা হচ্ছে কি, নন ফাইনাইট ভার্ব বলছে তিন প্রকার: জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল। এই পার্টিসিপল আবার তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট আর পারফেক্ট পার্টিসিপল। এই বিষয়টা মূলত কি আমি একটু আপনাদেরকে বলি। আমাদের প্রত্যেকটা ভার্ব, যেটাকে বলে কনজুগেশন অফ ভার্ব, প্রত্যেকটা ভার্বের টোটাল ফর্ম থাকে 5টা। এগুলো আমি আপনাদের আগেও বলছি যে যারা ইংলিশে ভোকাবুলারিতে দুর্বল, আপনি যদি মনে করেন আমি ইংলিশে ভোকাবুলারি তেমন পারি না, ভোকাবুলারি ভালো ধারণা নেই, ভোকাবুলারি বলতে মূলত ভার্বের ভোকাবুলারি শিখতে হয়। ভার্ব মানে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, বাক্যে কোথায় বসে, সাবজেক্টের পরে বসে। তো যে যত বেশি ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখে, যে যত বেশি ভার্ব সম্পর্কে ধারণা রাখে, সে তত দ্রুত ডেভেলপ করতে পারে ল্যাঙ্গুয়েজটা। অর্থাৎ সাবজেক্ট একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর থাকে, এরপরে ভার্বটা ইউজ করলে বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে। এখানে দেখেন লেখা আছে 100 এক্সাম্পলস অফ রেগুলার ভার্বস। যেমন এই ভার্বগুলো দুই ভাগে বিভক্ত, এখানে তিনটা করে ফর্ম দেওয়া আছে। তো একটাকে বলা হয় রেগুলার বা উইক ভার্ব, মানে এই যে ভার্বে দুইটা বা তিনটা ফর্ম সেম থাকে তাকে রেগুলার বা উইক ভার্ব বলে। আরেকটাকে বলা হয় ইরেগুলার বা স্ট্রং ভার্ব, যে ভার্বে দুইটা বা তিনটা ফর্ম ডিফারেন্ট বা আলাদা থাকে। এইখানে দেখেন ইরেগুলার বা স্ট্রং ভার্ব, যেমন বিগিন, বিজ্ঞান, বিগেইন, বিগান, বিগিন, বিজ্ঞান, বিগান। দেখছেন তিনটা ফর্মে ডিফারেন্ট, বিফল, বিফেল, বিফলেন। দেখছেন? তো এই যে ভার্বগুলো, হ্যাঁ, বি স্পিক, বি স্পোক, বি স্পোকেন, এই যে ভার্ব গুলো, ব্রেক, ব্রোক, ব্রোকেন, এইগুলো মূলত স্ট্রং ভার্ব। তো এইখানে আমার এই ফাইলটাতে 200টা ভার্ব আছে, আমি এটা আপনাদেরকে পাঠিয়ে দিব পিডিএফটা। এই 200টা ভার্ব হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ভার্ব, যেগুলো আমরা আমাদের ডে টু ডে লাইফে স্পিকিং বা রিটেন ইংলিশের জন্য ব্যবহার করে থাকি। অর্থাৎ বাংলায় এগুলো আমরা ব্যবহার করি, কিন্তু ইংলিশে এদের মিনিং না জানার কারণে, ফর্ম না জানার কারণে ইংলিশে কথা বলতে পারেন। এই ভার্বের ফর্ম কেন জানতে হয়? আমরা যখন টেন্সের স্ট্রাকচার শিখি, এক একটা টেন্সের স্ট্রাকচারে লেখা থাকে ভার্বের ভি 2, ভার্বের ভি 3, ভার্বের সাথে আইএনজি। এই ভি 2, ভি 3, আইএনজি এগুলো মূলত কি? এগুলো মূলত এই ভার্বের ফর্মের চেঞ্জ। তো ভার্বের ফর্ম যদি আমরা না চিনি, চেঞ্জটা যদি না বুঝি, টেন্সের স্ট্রাকচার শিখে লাভ হবে না। আর টেন্সের স্ট্রাকচার যদি আমরা না শিখি, তাহলে একটা কথাকে বিভিন্ন টাইমে বিভিন্ন ভাবে আমরা পরিবর্তন করতে পারবো না। আমরা যখন ইংলিশে প্র্যাকটিক্যালি কারোর সঙ্গে কনভারসেশন করি, কমিউনিকেশন করি, বিভিন্ন ওয়েতে বিভিন্ন টাইমে একটা কথাকে নেওয়ার চেষ্টা করতে হবে, নিতে হবে। তাহলেই আমরা ফ্লুয়েন্সি নিয়ে আসতে পারবো। আমরা এটা নিতে পারি না বলেই মূলত কথা বলতে পারি না। তো সেইটার জন্য আগে এই ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখতে হয়। কিন্তু এই ভার্ব যে অলওয়েজ ভার্ব হিসেবে ব্যবহার হবে, বিষয়টা তেমন না। এই ভার্ব আমার দেখতে ভার্ব মনে হলেও অন্য পার্ট অফ স্পিচ হিসেবে ব্যবহার হয়। সেটা কেমন? এই যে এতক্ষণ যে আলোচনাগুলো করছি, তো টোটাল এই ভার্বের ফর্মের ব্যবহার আমি শেখাবো, আমি নিজেই করাবো, এগুলো চিন্তা করতে হবে না। জাস্ট যেভাবে এগোই, যেভাবে দেখাই, একটু দেখতে থাকেন। ভি 1, ভি 2, ভি 3, ভি 4, ভি 5। ভি 1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভি 2 মানে ভার্বের পাস্ট ফর্ম, ভি 3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভি 4 মানে প্রেজেন্ট পার্টিসিপল, ভি 5 এটাকে বলে থার্ড পারসন ফর্ম। তো প্রত্যেকটা ভার্বের এরকম ফর্ম থাকে, এগুলো আমাদের শিখতে হবে। যেমন দেখেন রাইট, WRITE, রাইট মানে হচ্ছে লেখা, এর পাস্ট ফর্ম হচ্ছে রোট। এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন, রিটেন, WRITTEN। এর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রাইটিং। দেখছেন? এর থার্ড পারসন যে ফর্ম, সেটা হচ্ছে রাইট। এই থার্ড পারসন বা ভি 5, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের মূলত এই ফর্মটা বসে থাকে। কি বললাম? সাবজেক্ট কি হলে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূলত এই ফর্মটা বসে থাকে কোথায়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। বলছেন?
প্রত্যেকটা ভার্ব, আমি যদি বলি গো মানে যাও, এর পাস্ট ফর্ম ওয়েন্ট। আমাদের গতানুগতিক গ্রামার বইগুলোতে তিনটা ফর্ম থাকে, বাট ভার্বের টোটাল পাঁচটা ফর্ম হয়। এবং এই পাঁচটা ফর্মই জানার প্রয়োজন আছে। কেন প্রয়োজন আছে সেটা আমি পরের ক্লাসে আমি বলবো। প্রত্যেকটা ভার্বের কিন্তু আমার এরকম ফর্ম থাকে, থাকে না? সি এর পাস্ট ফর্ম কি? স। পাস্ট পার্টিসিপল কি? সিং। প্রেজেন্ট পার্টিসিপল কি? সিং। থার্ড পারসন কি? সিস। স্পিক এর পাস্ট ফর্ম কি? স্পোক এর পাস্ট পার্টিসিপল কি? আমরা অনেকে এগুলো শিখি না, এগুলো না শিখেই আশপাশ দিয়ে বিভিন্ন রুল শিখি, স্ট্রাকচার শিখি, এটা প্লাস এটা প্লাস এটা, এগুলো শিখি। কিন্তু এগুলো শিখে আপনার কি হবে বলেন? আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে যান, যে জায়গায় শিখতে যান না কেন, যেটাই শিখতে যান না কেন, লেখা থাকে ভার্বের অমুক ফর্ম, ভার্বের তমুক ফর্ম। এখন সেই ভার্বের ফর্মই যদি আপনি না চেনেন, ভার্বের ফর্মই যদি আপনি না জানেন, আপনি কিভাবে ইংলিশে কথা বলা শিখবেন বা কিভাবে কি করবেন? আই ডোন্ট নো। সো প্রত্যেকটা ভার্বের এরকম ফর্ম থাকে, বুঝেন? ড্র মানে কি? আঁকা। পাস্ট ফর্ম কি? ডিউ। পাস্ট পার্টিসিপল কি? ড্রন। প্রেজেন্ট পার্টিসিপল কি? ড্রয়িং। থার্ড পার্সন কি? ড্রস। ড্রাইভ মানে কি? চালানো। পাস্ট ফর্ম কি? ড্রোভ। পাস্ট পার্টিসিপল কি? ড্রিভেন। প্রেজেন্ট পার্টিসিপল কি? ড্রাইভিং। থার্ড পার্সন কি? ড্রাইভ। আপনি যদি টেন্স চেনেন তাহলে এই ভার্বের ফর্মগুলোকে ব্যবহার করে ইংলিশে কথা বলতে পারবেন, ইংলিশে প্রেজেন্টেশন দিতে পারবেন, স্পিকিং করতে পারবেন। যেমন ড্রাইভ মানে চালানো, আমি যদি আই ড্রাইভ আ কার, আমি একটা গাড়ি চালাই। হি ড্রাইভস এ কার, সে একটা গাড়ি চালায়। হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। হি ইজ ড্রাইভিং এ কার, সে একটা গাড়ি চালাইতেছে। হি ওয়াজ ড্রাইভিং এ কার, সে একটা গাড়ি চালাচ্ছিল। হি উইল বি ড্রাইভিং এ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে। এই যে ড্রাইভ দিয়ে কথাগুলো বললাম, এখানে সাবজেক্টের পর যে ড্রাইভটা ব্যবহার করলাম বিভিন্ন টেন্স অনুযায়ী, এবং এই যে ফর্মগুলো আমি ব্যবহার করলাম, এটা কোথায় ব্যবহার করলাম? সাবজেক্টের পর, মানে এগুলো আমি মেইন ভার্ব হিসেবে ব্যবহার করছি। এই দেখেন, একটা বিষয় একটু ক্লিয়ার করি। আমার মনে করেন একটা ভার্ব হচ্ছে স্টেল। এই ভার্বের বাংলা মানে কি জানেন? স্টেল মানে হচ্ছে চুরি করা, চুরি করা, এটা একটা ভার্ব। এর পাস্ট ফর্ম হচ্ছে স্টোল। এর পাস্ট পার্টিসিপল হচ্ছে স্টোলেন। এর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে স্টেলিং। এর থার্ড পার্সন হচ্ছে স্টেলস। STEAL। এই যে এই ভার্বের যে ফর্মগুলো আমি লিখলাম না, টোটাল কয়টা ফর্ম লিখলাম? একটা ভার্ব দিয়ে দেখাই দিই, বোঝেন? এই ভার্বের টোটাল আমি পাঁচটা ফর্ম লিখলাম। এর মানে কি বললাম? চুরি করা। আমি যদি বলি হি স্টেলস মানি, এর বাংলা অর্থ কি? সে টাকা চুরি করে। এটা কোন টেন্স? যারা টেন্স বোঝেন, এটা কিন্তু একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর সেন্টেন্স। আমি যদি বলি হি স্টোল মানি, এর মানে কি? সে টাকা চুরি করেছিল। আমি যদি বলি হি ইজ স্টেলিং মানি, এর মানে কি? সে টাকা চুরি করছে বা করিতেছে। ইজ স্টেলিং মানি, সে টাকা চুরি করছে। আমি যদি বলি হি হ্যাজ স্টোলেন মানি, এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সে টাকা চুরি করেছে। বোঝেন? এই স্টেলটা আমি লিখলাম, এটা আমার মেইন ভার্ব। এই স্টোলটা লিখলাম, এটাও আমার মেইন ভার্ব। প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এই যে ইজ স্টেলিং, এটাও আমার মেইন ভার্ব, মানে প্রিন্সিপাল ভার্ব। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সে টাকা চুরি করিতেছে বা করছে। স্টেলিংটা মেইন ভার্ব, কাজ করা বোঝাচ্ছে, অ্যাকশন দিচ্ছে। হি হ্যাজ স্টোলেন মানি, সে টাকা চুরি করেছে। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে আমার এটাও মেইন ভার্ব। স্টিল এর পাস্ট পার্টিসিপল স্টোলেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3। তাহলে হি থাকলে, অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে, হি শি বা ইট এগুলো থাকলে, বা কোনো সিঙ্গেল নেম, হ্যাজ বসে। হ্যাভটা প্লুরাল ভার্ব, হ্যাজটা সিঙ্গুলার ভার্ব। সো হি হ্যাজ স্টোলেন মানে সে টাকা চুরি করেছে। তো এইখানে এই যে ভার্বটা, এই ভার্বের ফর্মগুলো আমরা টেন্স মেনটেন করে এই বাক্যগুলোতে ব্যবহার করলাম, এবং সব জায়গাতে আমরা মেইন ভার্ব হিসাবে নিলাম। কিন্তু দেখেন, ইন দ্য সেম ওয়ে এই সেম ভার্বগুলোকে যখন নন ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, কিভাবে জানেন? এই দেখেন, আমি যদি বলি স্টেলিং মানি ইজ আ ব্যাড হ্যাবিট, এর বাংলা অর্থ হচ্ছে টাকা চুরি করা একটা খারাপ অভ্যাস। আবার আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, আই স আ বয় স্টেলিং মানি, আমি একটা ছেলেকে টাকা চুরি করতে দেখেছিলাম। আই স আ বয় স্টেলিং মানি। আবার আমি যদি এরকম একটা বাক্য বলি, যে বোঝার চেষ্টা করেন,
পুলিশ caught the thief with stolen money। এর বাংলা অর্থ হচ্ছে পুলিশ চোরটাকে ধরেছিল চুরি করা টাকা সহ, উইথ স্টোলেন মানি। আবার আমি যদি এরকম একটা কথা বলি, হ্যাভিং স্টোলেন মানি, দ্য থিপ র্যান অ্যাওয়ে। চোরটা দৌড়ে পালালো। টাকা চুরি করেই চোরটা দৌড়ে পালালো। এখন দেখেন, এই যে বাক্যগুলো লিখলাম না, একটু বোঝার চেষ্টা করবেন। এখানে বলছি স্টেলিং মানি ইজ আ ব্যাড হ্যাবিট। এই যে স্টেলিং কথাটা, স্টেলিং মানি একসঙ্গে, এটা হচ্ছে আমি কি বললাম, আমার একটা নাউন ফ্রেজ, তো এটা একটা জেরান্ট। এটাকে কি বলা হয়? জেরান্ট। অর্থাৎ এই যে ভার্ব, এইগুলোকে আমি যখন মেইন ভার্ব হিসেবে ব্যবহার করছি, এগুলোকে যখন আমি বিভিন্ন টেন্সের স্ট্রাকচারে ইউজ করছি, তখন এগুলো অ্যাকশন দিয়েছে। কখন অ্যাকশন দিয়েছে? যখন এগুলোকে সাবজেক্টের পরে ইউজ করছি। কিন্তু এই জায়গায় এই স্পেলিং মানিটা, এটা কোনো সাবজেক্টের পরে ইউজ করিনি, এইটাকেই সাবজেক্ট হিসাবে ইউজ করছি। অর্থাৎ এর বাংলা অর্থ হচ্ছে টাকা চুরি করা। স্টেলিং মানি, টাকা চুরি করা, দেন ইজ আ ব্যাড হ্যাবিট, একটা খারাপ অভ্যাস। এখানে ইজটাই ভার্ব। ইজ হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেটা অ্যাজ এ টেন্স, এটা কিন্তু মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স। অনেকে আমরা আবার এটাও ভুল করি, সেটা হচ্ছে অ্যাম ইজ আর দেখলেই মনে করি কি, যে এটা মনে হয় আমার ওই, কি বলে এটাকে, কন্টিনিউয়াস টেন্স। কিন্তু এখানে ইজ ছাড়া আর কোনো ভার্ব নেই, এটাই মেইন ভার্ব। এটা কোনো কন্টিনিউয়াস না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। স্টেলিং মানে ইজ আ ব্যাড হ্যাবিট। এই স্টেলিং এর পরিবর্তে এরকম বলা যায় যে টু স্টেল মানি, টু স্টেল মানি ইজ আ ব্যাড হ্যাবিট। অর্থাৎ টাকা চুরি করা খারাপ অভ্যাস। অর্থাৎ এই ভার্ব প্লাস আইএনজি এর পরিবর্তে টু প্লাস ভি অন এর ব্যবহার করা যায়। স্টেলিং মানি ইজ এ ব্যাড হ্যাবিট যে অর্থ দেয়, টু স্টেল মানি ইজ আ ব্যাড হ্যাবিট সেই অর্থ দেয়। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে স্টেল মানে তো চুরি করা, তাহলে আমি এখানে স্টেলিং কেন দিলাম বা টু স্টেল কেন দিলাম? আমি এইটা কেন বলতে পারবো না যে স্টেল মানি ইজ আ ব্যাড হ্যাবিট, বা জাস্ট হ্যাঁ শুধুমাত্র স্টেল মানি বললাম, আমি স্টেলিং বা টু স্টেল কেন দিলাম? এই প্রশ্নটা কিন্তু থাকতে পারে, কথাটা বোঝার চেষ্টা করবেন। আমার থাকে না, প্রশ্ন করবেন না যে স্যার আমি স্টেলিং কেন দিব বা টু স্টেল কেন দিব? আমি তো জানি যে স্টেল মানে চুরি করা, তাহলে আমি যদি বলি স্টেল মানি ইজ এ ব্যাড হ্যাবিট, এটা কেন দিতে পারবো না? এর মেইন রিজনটা হচ্ছে এই যে স্টেল, এটা আমার মূলত কি, আমি যদি বলি এটা কোন পার্ট অফ স্পিচ, আপনি কি বলবেন? ভার্ব। ভার্ব বলবেন না? অর্থাৎ এইটাকে আপনি যদি শুরুতে রাখেন, এটা ভার্ব হিসাবে বসে। অর্থাৎ তখন এটা একটা অ্যাকশন দিয়ে দেয়, একটা কাজ করা শুরু করে দেয়। কাজ করা শুরু করে দেয়, অ্যাকশন দিয়ে দেয়, মানে আমার এখানে কোনো অ্যাকশন রাখলে হবে না, এটাকে নন ফাইনাইট করতে হবে যাতে এটা কোনো অ্যাকশন দিতে না পারে। আমি যদি এখানে বলতাম যে স্টেল মানি, জাস্ট মনে করেন এরকম বলে আমি এখানে একটা ফুল স্টপ দিলাম, আপনারা কি জানেন এইটাই একটা বাক্য? এইটাই একটা বাক্য হয়ে গেছে। বাক্য হয়ে গেছে মানে কি, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। স্টেল মানি এর মানে কি জানেন? টাকা চুরি করো। আমরা বলি না ক্লোজ দ্য ডোর, দরজাটা বন্ধ করো, ওপেন দ্য উইন্ডো, হ্যাঁ, গেট আউট, শাট ডাউন, এই কথাগুলো আমরা বলি না? এগুলোকে কি বলে? ইম্পারেটিভ সেন্টেন্স বলে না? তো আমি যদি বলি স্টেল মানি, এটা একটা বাক্য হয়ে গেছে। এর মানে হচ্ছে টাকা চুরি করো, টাকা চুরি করো, এরকম অর্থ দেয়। তার মানে এই স্টেলটা অ্যাক্টিভ, এটা কাজ করতেছে, অ্যাকশন দিচ্ছে। তো আমি যখন বাক্যের শুরুতে বসাচ্ছি, আমার অ্যাকশন দিলে তো আর নন ফাইনাইট ভার্ব হবে না, এটা তো ফাইনাইট হয়ে যাবে, প্রিন্সিপাল ভার্ব হয়ে যাবে। তো এই জন্য এই ভার্বের মেইন ফর্মটা আমি এখানে রাখবো না। এটাকে কিভাবে আমি মানে নিষ্ক্রিয় করে ফেলবো, তার জন্যই আমার এই স্টেলিং লেখা লাগে, না হলে টু স্টেল লেখা লাগে। এই স্টেল রাখলে জিনিসটা অ্যাক্টিভ থেকে যায়, আমাকে অ্যাক্টিভ করলে হবে না, এটাকে ইনঅ্যাক্টিভ করে ফেলতে হবে। এই যেভাবে কথাগুলো বলছি বা বোঝাচ্ছি, আপনারা কি বুঝতে পারছেন? এগুলো কেউ বলবে না, কোনো ইউটিউব চ্যানেলে পাবেন না, হাজার হাজার টাকা খরচ করে পাবেন না। বুঝতে পারছেন আমি কি বললাম? হ্যাঁ। আমি বুঝতে পারছি। আমার মনে কিন্তু এই প্রশ্ন, মনে কিন্তু এই প্রশ্ন থাকতে পারে যে আমি স্টেল মানি ইজ এ ব্যাড হ্যাবিট কেন দিব না, বাট এখানে স্টেল মানি কেন দিব না, আমি টু স্টেল কেন দিলাম বা স্টেলিং কেন দিলাম? এর মেইন রিজন কি, আমি যদি স্টেলটা এরকম প্রথমে বসাই, এটা একটা অ্যাক্টিভ অবস্থায় থাকে, এই জিনিসটাকে আমার অ্যাক্টিভ রাখলে হবে না, এটাকে কি করতে হবে? ইনঅ্যাক্টিভ করে ফেলতে হবে। হ্যাঁ, একটা স্থির অবস্থায় নিয়ে আসতে হবে। এটা তো এখানে দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে না, টাকা চুরি করো,
কথা বলছে, কাজ করতেছে। এই কাজ করা অবস্থায় রাখলে হবে না, এটাকে কি করতে হবে, আমার নন ফাইনাইট করতে হবে। এই জন্য আমার এরকম স্টেলিং বা টু স্টেল এটা রাখতে হয়। তাহলে এইটা মূলত কি, এইটা টু স্টেল এটাকে বলছে ইনফিনিটিভ, স্টেলিং এটাকে বলছে কি, ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। কিন্তু অ্যাজ এ পার্ট অফ স্পিচ এই টু স্টেল এটাও আমার একটা একসঙ্গে, টু স্টেল মানে একটা নাউন ফ্রেজ, স্টেলিং মানে একটা নাউন ফ্রেজ, নাউনের কাজ করে পার্ট অফ স্পিচ হিসাবে। তো এই হচ্ছে মেইন বিষয়, মানে এটা হচ্ছে জেরান্ড, টু স্টেলটা ইনফিনিটিভ, আর এই স্টেলিংটাকে বলি আমরা জেরান্ড। জেরান্ড, হ্যাঁ। নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল। আবার উপরের এই বাক্যগুলোতে কিন্তু এরা মেইন ভার্ব হিসেবে বসছে যেহেতু সাবজেক্টের পরে আছে। আবার দেখেন, আই স এ বয় স্টেলিং মানি, আমি একটা ছেলেকে, এর বাংলা অর্থ টাকা চুরি করতে দেখেছিলাম, মানে ছেলেটাকে কি অবস্থায় দেখেছিলাম, টাকা চুরি করতেছিল সেরকম অবস্থায় দেখেছিলাম। তো এখানেও স্টেলিং এর পরিবর্তে টু স্টেল বলতে পারেন, যে আই স এ বয় টু স্টেল মানি। অর্থাৎ জেরান্ট স্থির একটা অবস্থা প্রকাশ করে, সেন্টেন্সের শুরুতে থাকে সাবজেক্টের স্থানে, বা ভার্বের পরে অবজেক্টের স্থানে থাকে, বা যেখানেই থাকুক জাস্ট স্থির একটা অবস্থা প্রকাশ করে, অন্য কোনো ওয়ার্ডকে মডিফাই করে না। এবং ওই ওই জেরান্টকে আমরা পার্ট অফ স্পিচ হিসাবে নাউন বলি। আর পার্টিসিপল যেটা প্রেজেন্ট পার্টিসিপল, এই প্রেজেন্ট পার্টিসিপল ও ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত একটা শব্দ অন্য আরেকটা নাউনকে মডিফাই করে। যেমন আমি একটা ছেলেকে দেখেছিলাম, সেটাকে কি অবস্থায় দেখেছিলাম, কি করিতেছিল, টাকা চুরি করতেছিল, টাকা চুরি করা অবস্থায় দেখেছিলাম। তো এই ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম আমার, যেটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলছি, এইটাকে পার্ট অফ স্পিচ হিসেবে অ্যাজেক্টিভ ধরা হয়। আর ইনফিনিটিভ যেটা টু প্লাস ভিয়ন যুক্ত শব্দ। তো আট প্রকার পার্ট অফ স্পিচের ভিতর তো জেরান ইনফিনিটিভ পার্টিসিপল নামের কোনো শব্দ নেই। আট প্রকার, আমাদের ইংলিশে পার্ট অফ স্পিচ আটটা, এর ভিতরে জেরান ইনফিনিটিভ পার্টিসিপল নামে কোনো শব্দ নেই। যেটা জেরান সেটাকে নাউন বলি, যেটা প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। কিন্তু ইনফিনিটিভটাকে কোন পার্ট অফ স্পিচ বলবো, এটা আমার অবস্থানের উপর ডিপেন্ড করবে। যখন যেমন এইখানে যে ইনফিনিটিভটা আছে এটা আমার একটা নাউন ফ্রেজ, এইখানে যে ইনফিনিটিভটা আছে এটা আমার অ্যাডজেক্টিভের কাজ করতেছে, তো এটা আমার অ্যাডজেক্টিভ ফ্রেজ। এইভাবে আমাকে এটা আইডেন্টিফাই করতে হবে যেটা অ্যাডজেক্টিভ না নাউন, অ্যাজ এ পার্ট অফ স্পিচ ইনফিনিটিভটা। এইভাবে এটা আইডেন্টিফাই করতে হয়। আর এটা করতে না পারলেও সমস্যা নেই, জাস্ট এতটুকুই মনে রাখেন টু প্লাস ভিয়ন যুক্ত শব্দকে ইনফিনিটিভ বলে। হ্যাঁ, যেটা ইনফিনিটিভ পার্টিসিপল চিনে রাখতে হবে। তাহলে এই যে স্টেলিং শব্দটা কি, ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ এই যে পার্টিসিপল আবার তিন প্রকার বললাম, কই ছিল, এই যে পার্টিসিপল তিন প্রকার, প্রেজেন্ট পাস্ট আর পারফেক্ট পার্টিসিপল, প্রেজেন্ট পাস্ট আর পারফেক্ট পার্টিসিপল। অর্থাৎ ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল কোনটা, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত শব্দ যখন কোনো টেন্স মেইনটেইন না করে অন্য আরেকটা নাউনকে আমার মডিফাই করতেছে। যেমন আই স এ বয় স্টেলিং মানি। আবার দেখেন, পুলিশ কট দ্য থিপ উইথ স্টোলেন মানি, পুলিশ চোরটাকে ধরেছিল চুরি করা টাকা সহ, উইথ স্টোলেন মানি মানে কি, চুরি করা টাকা সহ। এই যে স্টোলেন কথাটা, এই কথাটা মূলত এই মানিকে আলাদাভাবে এখানে মডিফাই করতেছে, স্টোলেন কথাটা। অর্থাৎ স্টোলেনটা কি, ভার্বের তিন নাম্বার ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এই ফর্মটা আমরা বসাই কোথায়, কোন জায়গায় ইউজ করি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট মানে হ্যাভ, হ্যাজ হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, ইভেন প্যাসিভ ভয়েসের বিভিন্ন স্ট্রাকচারে এই ফর্মটাকে ইউজ করা হয় বা ইউজ করা যেতে পারে। সেটা মেইন ভার্ব হিসাবে যখন সাবজেক্টের পরে থাকে, যেমন হি হ্যাজ স্টোলেন মানি, এইখানে এই স্টোলেন শব্দটা মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, সাবজেক্টের পরে আছে। কিন্তু এই একই শব্দ যেখানে টেন্স মেনটেন করে, কারণ এই বাক্যটা দেখে বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেহেতু হ্যাজ আছে, কিন্তু এই স্টোলেন দেখে আপনি বলতে পারবেন এটা প্রেজেন্ট পারফেক্ট না পাস্ট পারফেক্ট না ফিউচার পারফেক্ট। আসলে এটা কোনো টেন্সই মেনটেন করে না। এই বাক্যটা মূলত পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স, সাবজেক্ট পুলিশ, এর ক্যাসের পাস্ট ফর্ম কট, এটা মেইন ভার্ব, এটা পাস্ট টেন্স। এই যে আরেকটা ভার্ব আমি দেখতে পারতেছি, এবং যে ভার্বটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্টেল ভার্বের তিন নাম্বার ফর্ম স্টোলেন। স্টোলেন মূলত আমার বসে বিভিন্ন পারফেক্ট টেন্সে, হ্যাভ, হ্যাজ হ্যাড, উইল হ্যাভ এদের পরে বা প্যাসিভে বসে। কিন্তু এখানে এটা কোনো টেন্স মেনটেন করতেছে না, কোনো স্ট্রাকচার মেনটেন করতেছে না, জাস্ট ভার্বের একটা ফর্ম আমার এই মানিকে মডিফাই করতেছে, মানিকে মডিফাই করতেছে। অর্থাৎ এটাকে বলা হয় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল এখানে অ্যাজ এ পার্ট অফ স্পিচ এটা একটা অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ হিসাবে বসছে। এই দেখেন, আমি যদি বলি যে আই আই ইন্টারেস্টেড, আমি আগ্রহী, টু এর অপিনিয়ন তোমার মতামতে,
এই ইন্টারেস্টেড শব্দটা একটা ভার্ব, সাবজেক্টের পরে আছে। কিন্তু আমি যদি এরকম একটা বাক্য বলি, আই অ্যাম ইন্টারেস্টেড, এর মানে হচ্ছে আমি আগ্রহী। আমি আগ্রহী, আই অ্যাম ইন্টারেস্টেড। এই অ্যামটা এখানে মেইন ভার্ব, এই ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড যে শব্দ, এটা একটা অ্যাডজেক্টিভ। আর আমি যদি বলি আই ইন্টারেস্টেড, সরি আমার ভুল হয়েছে, আমি আগ্রহী ছিলাম, এটা এখানে আবার মেইন ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। ভার্বের পাস্ট ফর্ম V2। ঠিক আছে। আই হ্যাভ ইন্টারেস্টেড, আমি আগ্রহী হয়েছি। এখানে যদি আমি একটা হ্যাভ বসাই, আই হ্যাভ ইন্টারেস্টেড, এটা ভার্বের থার্ড পারসন, থার্ড ফর্ম হয়ে যায়, এবং মানে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যায়, এবং এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়ে যায়। অর্থাৎ এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। আমি যখন একটা ওয়ার্ড, বিশেষ করে এই ভার্বগুলোকে ব্যবহার করছি, তখন সেটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করছি, নাকি আমি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করছি। এবং সেইটার আপনি, আপনার এই বিষয়টা আইডেন্টিফিকেশনের উপরেই একটা বাক্যের মিনিং বা অর্থ আপনি বের করতে পারছেন কিনা, এটা ডিপেন্ড করে, এটা নির্ভর করে। তাহলে কি বললাম? পুলিশ কট দ্য থিপ উইথ স্টোলেন মানি। পুলিশ চোরটাকে ধরেছিল চুরি করা টাকা সহ। চুরি করা টাকা সহ। আরেকটা দেখেন, আমার এখানে এই পার্টিসিপল তিন প্রকার। প্রেজেন্ট পার্টিসিপল কি এটা বললাম, পাস্ট পার্টিসিপল কি এটা বললাম। পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস V3 যুক্ত শব্দ। হ্যাভিং, হ্যাভিং প্লাস আমার ওই পাস্ট পার্টিসিপল ফর্মটা বসে, ভার্ব 3, পাস্ট পার্টিসিপল ফর্মটা বসে, তারপরে যে কোনো একটা টেন্স বসতে পারে। এইটাকে বলে পারফেক্ট পার্টিসিপল, একটা ফ্রেজাল ওয়ার্ড। যেমন এইখানে একটা বাক্য লিখছিলাম, দেখেন, হ্যাভিং স্টোলেন মানি, এর মানে হচ্ছে টাকা চুরি করেই দ্য থিপ র্যান অ্যাওয়ে, চোরটা দৌড়ে পালালো, দৌড় দিল। রানের পাস্ট ফর্ম র্যান। হ্যাভিং স্টোলেন মানি, এই হ্যাভিং স্টোলেন মানি, এটা হচ্ছে জাস্ট একটা ফ্রেজ, এটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। এইগুলো হচ্ছে মূলত সবই নন ফাইনাইট ভার্ব। তার মানে আমি কি বললাম, এই যে ভার্বের 5টা ফর্ম আমরা এখানে দেখলাম, আমি আপনাদেরকে দেখালাম এই ফর্মগুলো যে শুধুমাত্র টেন্সের স্ট্রাকচারে বসে, শুধুমাত্র যে এই প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট পার্টিসিপল ফর্ম, পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, কন্টিনিউয়াস টেন্সে বসে, বিষয়টা এরকম না। আমরা টেন্সের স্ট্রাকচারে যখন বসাই, যখন সাবজেক্টের পরে বসে, যখন এটা টেন্স মেনটেন করে, যখন এটা অ্যাকশন দেয়, তখন সেটা মেইন ভার্ব, সেটা আমরা বুঝতেছি। কিন্তু এই একই ওয়ার্ডগুলো, একই শব্দগুলো আমার কখনো কখনো নন ফাইনাইট ভার্ব হিসাবে বসে। অর্থাৎ সাবজেক্ট থেকে দূরে থাকে, চেহারাটা ভার্বের মতো মনে হলেও সেটা আসলে ভার্ব না, সেটা কখনো নাউনের কাজ করে অথবা অ্যাডজেক্টিভের কাজ করে। এবং সেটা আমাকে আইডেন্টিফাই করা শিখতে হবে। যেটাকে আমি নাউন, নাউনের কাজ করে বলছি, যেটাকে জেরান্ড বলছি, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত একটা শব্দ যখন স্থির অবস্থায় থাকে, একদম শুরুতে থাকে বা ভার্বের পরে থাকে, এটাকে আমরা জেরান্ড বলছি। আর যেটাকে পার্টিসিপল বলছি, এই পার্টিসিপল কিন্তু শুধুমাত্র ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত শব্দ না, এই V3 যুক্ত শব্দগুলো আমার ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজ করতে পারে। এই V3-র পরে আরেকটা কি দেখালাম দেখুন, ওই যে হ্যাভিং প্লাস V3, ওটাও কিন্তু আমার একটা ভার্বের পারফেক্ট পার্টিসিপল হয়ে থাকে। অর্থাৎ এই দেখেন, আপনি স্পোকেন, আপনি যদি এরকম একটা কথা বলেন, আই হ্যাভ স্পোকেন ইংলিশ, মানে কি? আমি ইংরেজিতে কথা বলেছি। স্পিক মানে বলা, আই হ্যাভ স্পোকেন, আমি বলেছি ইংলিশ। ইংলিশ, আমি ইংরেজি বলেছি, আই হ্যাভ স্পোকেন ইংলিশ, আমি ইংরেজি বলেছি। কিন্তু আমি যদি বলি আই হ্যাভ লার্নড স্পোকেন ইংলিশ, কি বললাম দেখেন তো? এর মানে হচ্ছে আমি ইংরেজি বলেছি। এই স্পোকেনটা আমার মেইন ভার্ব, হ্যাভ এর পরে আছে, এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বাংলা কি? আমি ইংরেজি বলেছি। এখন আমি যদি বলি আই হ্যাভ লার্ন, L-E-A-R, আই হ্যাভ লার্ন স্পোকেন ইংলিশ, এর মানে হচ্ছে আমি স্পোকেন ইংলিশ শিখেছি, অর্থাৎ ইংরেজিতে কথা বলা শিখেছি। অর্থাৎ এই যে স্পোকেন ইংলিশটা আমি লিখলাম, এই স্পোকেন শব্দটা এই ইংলিশকে মূলত এখানে মডিফাই করে। এইটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, কিন্তু কোনো টেন্স মেনটেন করে না। এই যেমন লিখছি যে দ্য পুলিশ কট দ্য থিপ উইথ স্টোলেন মানি। স্টোলেন কাকে মডিফাই করে? মানিকে। এই স্পোকেনটা মডিফাই করে কাকে? ইংলিশকে। সেই স্পোকেন মানে কি? জাস্ট কথা বলা। আমি শিখেছি কি? ইংরেজিতে কথা বলা শিখেছি। তো এই স্পোকেনটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ঠিকই অ্যাডজেক্টিভের কাজ করে,
এই ইংলিশকে মডিফাই করা। অর্থাৎ অ্যাজ এ পার্ট অফ স্পিচ, এই স্পোকেন শব্দটা এখানে একটা অ্যাজেক্টিভ, বাট এই বাক্যে স্পোকেন শব্দটা কিন্তু মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। তো এই বিষয়টা আমাকে ধরতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে মেইন বিষয়। আই হ্যাভ লার্নড স্পিকিং ইংলিশ, আপনি যদি এখানে স্পিকিং বলেন তাহলে এটা হয়ে যাচ্ছে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। কিন্তু এই যে স্পোকেন, এই যে স্পিকিং, এগুলো তো ভার্বের এক একটা ফর্ম, কিন্তু আমার এই জায়গায় কিন্তু ভার্ব হিসাবে বসতেছে না। এই জায়গায় এগুলো কিন্তু নন ফাইনাইট ভার্ব হিসেবে বসতেছে, নন ফাইনাইট ভার্ব। এই বিষয়টা আপনারা বোঝেন, ফাইনাইট ভার্ব কোনটা, প্রিন্সিপাল ভার্ব কোনটা, মেইন ভার্ব কোনটা, যেটা দেখে টেন্স চেনা যায়, যেটা সাবজেক্টের পরে থাকে। এখন এই যে স্পোকেন, এই যে স্পিকিং, আমার স্পোকেন যদি মেইন ভার্ব হয় তার আগে অবশ্যই হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ এগুলো কিছু থাকবে? নেই। এটা যদি স্পিকিং যদি মেইন ভার্ব হয় তার আগে অবশ্যই অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, শ্যাল বি, উইল বি কিছু থাকবে? নেই। জাস্ট ভার্বের এই ফর্মগুলো একা একা বসতেছে, অন্য আরেকটা নাউনকে মডিফাই করতেছে, বা যাই করুক না কেন, সেন্টেন্সে দূরে বসতেছে সাবজেক্ট থেকে। এইটাকে বলা হয় মূলত নন ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্বের এখানে প্রকারভেদ আছে, সেটা তো বললাম, যে জেনারেল ইনফিনিটিভ পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, এই সবই হচ্ছে নন ফাইনাইট ভার্বের অংশ। এই জাস্ট এই অংশ বা ভিতরে যদি আপনি নাও শেখেন সমস্যা নেই, জাস্ট আপনি এতটুকু শিখে রাখেন, এতটুকু জেনে রাখেন যে ফাইনাইট ভার্বটা কি আর নন ফাইনাইট ভার্বটা কি, এতটুকু বুঝতে পারলেও হয়। ফাইনাইট ভার্বটা কি বললাম, যে ভার্বটা, আবার বলছি, যে সাবজেক্টের পরে থাকে, টেন্স গঠনে সাহায্য করে। নন ফাইনাইট ভার্বটা কি, যে ভার্বটা সাবজেক্ট থেকে দূরে থাকে, টেন্স আইডেন্টিফাই করতে পারে না। তাহলে জেরান্ড আর পার্টিসিপলের পার্থক্য যারা বোঝেন না, আমরা পার্টিসিপল বলতে শুধু মনে করি যে ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দই পার্টিসিপল, বাট না। ভি3, ইভেন হ্যাভিং প্লাস ভি3, এগুলো পার্টিসিপল, ইভেন এগুলো নন ফাইনাইট ভার্ব হিসেবে ইউজ হয়, মানে অ্যাজ এ পার্ট অফ স্পিচ এগুলো অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। এগুলো কিন্তু আপনারা অনেকেই জানতেন না। আর জেরান্ড আর পার্টিসিপলের পার্থক্য কি, জেরান্ড হচ্ছে স্থির একটা অবস্থা প্রকাশ করে, যেমন ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, হাঁটা একটা ভালো ব্যায়াম। সুইমিং ইজ অলসো গুড এক্সারসাইজ, সাঁতার কাটা একটা ভালো ব্যায়াম। এগুলো হচ্ছে সবই জেরান্ড। হ্যাঁ, আই স এ বয় প্লেইং, আমি একটা ছেলেকে খেলতে দেখেছিলাম। কি অবস্থায় দেখেছিলাম? ছেলেটা খেলতেছিল। ওই প্লেইংটা হচ্ছে পার্টিসিপল। আবার আমি যদি এরকম একটা কথা বলি, ডোন্ট গেট ইনটু রানিং ট্রেন, চলন্ত ট্রেনে উঠো না। এমন কোন ট্রেন যে ট্রেনটা চলতেছে, এরকম একটা ট্রেনে উঠো না। তো চলন্ত ট্রেন, রানিং ট্রেন, ওই রানিং কথাটা একটা পার্টিসিপল। এই বিষয়টা জাস্ট একটু মেনটেন করতে পারলে, এটা একটু ধরতে পারলে আপনারা কাভার করতে পারবেন। এটা নিয়ে কোনো সমস্যা হবে বলে মনে হয় না। রেকর্ডেড ক্লাসটা দেখবেন, আমি পিডিএফ ফাইলটা পাঠিয়ে দিব, এবং চেষ্টা করবেন এগুলোকে একটু ভালোভাবে ডেভেলপ করার। সরি, জাস্ট জাস্ট ওয়েট আ মিনিট, একটু ডিস্টার্ব হয়েছিল। আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছেন, শোনা যাচ্ছে? এখানে যাচ্ছেন তো, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তো এখন বলেন, এই যা যা পড়ালাম, যা যা দেখালাম, আপনারা, এটা একটু হার্ড টপিকস, একটু কঠিন, একটু প্রবলেম তৈরি হয়, বাট এটা যদি আপনারা ভালোভাবে না বোঝেন, ভালোভাবে ডেভেলপ করতে না পারেন,
ল্যাঙ্গুয়েজ শেখা কঠিন হয়ে যাবে, কারণ ভার্বের কনসেপ্টটাই হচ্ছে মেইন। ভার্বটা যে যত দ্রুত বুঝতে পারবে, সে তত দ্রুত ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবে। হ্যাঁ, তো এইটা আপনাদের বুঝতে হবে। কারো কোনো কোশ্চেন থাকলে রেইজ হ্যান্ড অপশন প্রেস করেন এই টপিক সম্পর্কে। কোনো প্রশ্ন থাকলে বলেন, আমি আপনাদের সলভ করে দিচ্ছি, আমি আপনাদের উত্তর দিচ্ছি। আর রেকর্ড ক্লাস পিডিএফ ফাইল দিব, ইভেন আমি এই যেটা লিখলাম এটারও যদি ফাইল আপনারা নিতে চান, আমি না হয় এটা পিডিএফ এ কনভার্ট করে আমি আপনাদেরকে পাঠিয়ে দিব। ঠিক আছে, আমি পাঠিয়ে দিব, সমস্যা নাই। জাস্ট এই বিষয়গুলোকে। স্যার হচ্ছে পিডিএফ দিলে ক্লাস কি শেষ করলে? হ্যাঁ, ক্লাস শেষ। এই এই ক্লাস শেষ। জেনারেল ইনফিনিটিভ পার্টিসিপল বা ফাইনাইট নন ফাইনাইট এটা এখন শেষ। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন এই জায়গাটা সম্পর্কে। নেক্সট ক্লাসে স্যার আমি, অনেকটা শর্ট করে বোঝাই দিলে একটু ভালো হইতো হ্যাঁ, স্যার, পুরোটাই নেক্সট, বিস্তৃত হয়ে গেছে। আচ্ছা, নেক্সট ক্লাসে আমি অ্যাজেক্টিভ এবং অ্যাডভার্ব ইন ডিটেলসে দেখাবো। আর আপনাদের যে কনভারসেশন গ্রুপ করেছি, আমি দুটো গ্রুপের লিংক দিয়েছি, ওইখানে আমি কাউকে কাউকে এখনো অ্যাপ্রুভ করিনি, ওটা পেন্ডিং দেখাচ্ছে, ওটা নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। এখন যেহেতু গ্রামাটিক্যাল ক্লাস নিচ্ছি, এই ক্লাসগুলো আমাকে একটু শেষ করতে দেন। ওই কনভারসেশন গ্রুপ আমি ওপেন করে দিব। অর্থাৎ এরপরে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দেন প্রেপোজিশন, এইটার পরেই আমি আমাদের টেন্সের স্ট্রাকচারের ভিতরে বা প্র্যাকটিক্যাল যে লার্নিং সেকশন গুলো আছে সেখানে মুভ করব। সেখানে মুভ করার পর আপনাদের অনেক সেন্টেন্স ট্রান্সলেশন করতে দিব, অনেক কাজ দিব, টাস্ক দিব, সেগুলো আপনাদের সাবমিট করতে হবে, অনেক কিছু আছে। জাস্ট একটু ধৈর্য ধরতে হবে, একটু পেশেন্স রাখতে হবে। কারণ এগুলো হচ্ছে, এই এখন যা যা বলছি, যে বিষয়গুলো দেখাচ্ছি, এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজের ফাউন্ডেশন বা ভিত্তি। তো ওইগুলো যখন আমি করাবো বা যখন আমি দেখাবো, তখন আপনাদের জাস্ট দুইটা ক্লাস একটু ওয়েট করেন। এখন দিলে বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে, বুঝবেন না কি লিখবো কি বলবো। তো ওইগুলো আমি এই দুটো ক্লাস শেষ করি। অর্থাৎ আজকে এটা নিলাম, তো এর পরের ক্লাসটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুটো একসাথে নিব। দেন হচ্ছে আপনার প্রেপোজিশনটা নিয়ে আমি ওইখানে যাব। অর্থাৎ আপনার কনভারসেশন গ্রুপ ওপেন করে দিব, আমরা প্র্যাকটিক্যাল লার্নিং এর ভিতর মুভ করব। এটা হচ্ছে বিষয়। তো আজকে টোটাল সামারিটা আমি কি বললাম? ভার্ব প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বটা কি? এমন কোনো ভার্ব যে ভার্ব সাবজেক্টের পরে বসে, যে ভার্ব দেখলে টেন্স চেনা যায়। নন ফাইনাইট ভার্বটা কি? যে ভার্ব দেখতে ভার্বের মতো, চেহারা ভার্বের মতো হলেও মূলত ভার্বের কাজ করে না, সাবজেক্ট থেকে দূরে বসে, নাউন বা অ্যাজেক্টিভের কাজ করে। অর্থাৎ এই নন ফাইনাইট ভার্ব আবার তিন প্রকার: জেরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপল। জেরান্ড নাউনের কাজ করে, পার্টিসিপল অ্যাজেক্টিভের কাজ করে। এই পার্টিসিপল আবার তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল। এই হচ্ছে বিষয়। এরপর কি? এরপর বলছি এই ফাইনাইট ভার্ব দুই প্রকার: প্রিন্সিপাল, অক্সিলারি। প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার: ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। ফাইনাইট ভার্ব কি? যেটা সাবজেক্টের পরে বসে, তার মানে প্রিন্সিপাল ভার্ব সাবজেক্টের পরে বসে, অক্সিলারি ভার্ব সাবজেক্টের পরে বসে, দুটো একসাথে বসে। তো প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার: ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ কি? যে ভার্বের অবজেক্ট আছে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে, যে ভার্বের অবজেক্ট নেই তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। অবজেক্ট কাকে বলে? ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। অক্সিলারি ভার্ব কি? প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি, আর একটা হচ্ছে সেমি মডাল। প্রাইমারি মানে কি? এই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, এই যে ভার্ব, এই ভার্ব গুলো যখন টেন্সের বিভিন্ন স্ট্রাকচারে অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসে, তাকে প্রাইমারি অক্সিলারি বলে। মডাল অক্সিলারি কি? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলোকে মডাল অক্সিলারি বলে। এরা আলাদা ক্যাটাগরির একটা সেন্টেন্স তৈরি করে, মডাল ভার্বের পর মেইন ভার্বটা বেস ফর্মে বসে। এই গেল হচ্ছে বিষয়। আর এই এই জেরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল, ইনফিনিটিভটা কি বলছি? টু প্লাস বিয়ন যুক্ত শব্দকে ইনফিনিটিভ বলে। জেরান্ড শব্দটা কি বললাম? যেটা আমার ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত শব্দ, আমার কিসের কাজ করে? নাউনের কাজ করে। নাউন সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে জেরান্ড বসে। যেমন ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, যেটা বলছিলাম আমি আপনাদের। বাইং ক্লথ ইজ আ টাইম কনজিউমিং ফ্যাক্ট। কি মানে কি জানেন? জামা কাপড় কেনা একটি সময় সাপেক্ষ ব্যাপার। বাইং ক্লথ ইজ আ টাইম কনজিউমিং ফ্যাক্ট। রিডিং ইজ আ গুড হ্যাবিট। রিডিং এটা হচ্ছে আমার একটা জেরান্ড। বাইং এটা হচ্ছে আমার একটা জেরান্ড। ওয়াকিং এটা হচ্ছে আমার একটা জেরান্ড। অর্থাৎ এগুলো সাবজেক্টের স্থানে থাকে, স্থির একটা অবস্থা প্রকাশ করে, দেখা যায় ভার্বের মতো, বাট অ্যাজ এ পার্ট অফ স্পিচ সেটা কি? জেরান্ডকে পার্ট অফ স্পিচ হিসেবে কি বলে? নাউন বলে। আমি যদি আরো কিছু এক্সাম্পল দেই, এই এটা শুধু সাবজেক্টে না, অবজেক্টেও বসতে পারে, কারণ আমাদের নাউন প্রোনাউন অবজেক্টেও থাকে। যেমন ইট হ্যাজ স্টপ রেইনিং, এর বাংলা অর্থ বৃষ্টি থেমেছে। ইট হ্যাজ স্টপ রেইনিং। আমি যদি বলি আই লাইক সুইমিং, এই সুইমিংটা কোথায় বসাচ্ছি? অবজেক্টে। কিন্তু ওটা কি? জেরান্ড। ওটা কি?
নাউন অ্যাজ এ পার্ট অফ স্পিচ। আমি যদি বলি স্টপ রাইটিং, লেখা বন্ধ করো, আমরা বলি না পরীক্ষার হলে টিচাররা বলে না স্টপ রাইটিং, ওই রাইটিং শব্দটা কি? জেরান্ড। রাইট শব্দটা কি? ভার্ব। কিন্তু ভার্বের সাথে আইএনজি হয়ে আমার ওটা জেরান্ড হিসেবে বসতেছে, স্থির অবস্থা প্রকাশ পাচ্ছে। এগুলোকে বলা হয় আমাদের কি? জেরান্ড। আমি যদি বলি যে আহ, কি বলতে পারি, শি কেম হেয়ার ড্যান্সিং, শি কেম হেয়ার, সেখানে এসেছিল ড্যান্সিং, ড্যান্সিং মানে নাচতে নাচতে, ওটা আমার একটা জেরান্ড। এইগুলোকে জেরান্ড বলে। ভিজিটিং নিউ প্লেস ইজ আ ফান, ভিজিটিং নিউ প্লেস ইজ আ ফান, আই লাভ ভিজিটিং। এই যে কথাগুলো বলছে এই সবই হচ্ছে জেরান্ড, সবই হচ্ছে জেরান্ড। কথাটা বোঝেন। একটা জিনিস আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই, জেরান্ড কিন্তু শুধুমাত্র সাবজেক্টের জায়গায় বসবে না, আবারও বলছি, আমার অবজেক্ট হিসাবেও জেরান্ড বসে। ঠিক আছে? শুধুমাত্র দেখবেন আমার ভার্ব যুক্ত আইএনজি শব্দটা অন্য কাউকে মডিফাই করতেছে কি না, করতেছে কি না। কি বললাম? এখানে দেখেন সাবজেক্ট হিসাবে জেরান্ডকে বসাইছি। আই লাভ ভিজিটিং নিউ প্লেস, এখানে দেখেন ভিজিটিংটাকে অবজেক্ট হিসাবে বসাইছি। নিউ প্লেস জায়গাটা কি জানেন? এটা হচ্ছে একটা অ্যাডভার্ব অফ প্লেস। ওকে। আবার আমি যদি অবজেক্ট অফ প্রেপোজিশন হিসেবেও জেরান্ডের ব্যবহার করা যায়। আমি যদি বলি আই ফেল্ট আ লট অফ জয় বাই ভিজিটিং নিউ প্লেস, মানে আমি যদি এখানে বলি যে আই লাভ বা আই ফেল্ট আ লট অফ এনজয়মেন্ট বাই ভিজিটিং নিউ প্লেস, অর্থাৎ বাই এর পরে ফরের পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত যে শব্দগুলো সেগুলো কিন্তু জেরান্ডের কাজ করে। ঠিক আছে? এই বিষয়গুলো আমাদের একটু বুঝতে হবে। আর পার্টিসিপলের যে কথাটা, পার্টিসিপল প্রেজেন্ট পাস্ট পারফেক্ট তিনটাই হতে পারে। যেমন আমি যদি পাস্ট পার্টিসিপলের কথা বলি, মনে করেন আই ডোন্ট ওয়ান্ট টু গেট দিস ব্রোকেন মোবাইল, আমি এই ভাঙা মোবাইলটা চাই না। কি বললাম? আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা নেগেটিভ সেন্টেন্স। আই ডোন্ট ওয়ান্ট টু গেট, পেতে চাই না, দিস ব্রোকেন মোবাইল, এই কথাটা আমার কি হলো? ব্রোকেন শব্দটা মোবাইলকে মডিফাই করে। তাহলে এটা হচ্ছে আমার একটা অ্যাজেক্টিভ। দ্য বয়েলড ওয়াটার ইজ সেফ ফর ড্রিঙ্কিং, ফুটান্ত পানি মানে ফুটানো পানি, ফোটানো পানি পান করার জন্য নিরাপদ। দ্য বয়েলড ওয়াটার। আই সার্ভ, দেখেন আমি যদি বলি আই প্রিপেয়ার্ড দ্য ফুড, কোথায় লিখতেছি, জাস্ট ওয়েট আ মিনিট, আই প্রিপেয়ার্ড দ্য ফুড, এর বাংলা অর্থ হচ্ছে আমি খাবার প্রস্তুত করেছিলাম, খাবার তৈরি তৈরি করেছিলাম। আই প্রিপেয়ার্ড, আমি খাবার তৈরি করেছিলাম, খাবার প্রস্তুত করেছিলাম। এই প্রিপেয়ারটা এখানে কিন্তু মেইন ভার্ব, সাবজেক্টের পর ভি টু, ভার্বের পাস্ট ফর্ম, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। বাট আমি যদি বলি আই সার্ভ দ্য প্রিপেয়ার্ড ফুড, এর মানে হচ্ছে আমি তৈরিকৃত খাবার সার্ভ করেছিলাম, তৈরিকৃত খাবার আমি বেড়ে দিয়েছিলাম, সার্ভ করা, পরিবেশন করা। তাহলে এই প্রিপেয়ারটা ফুডকে মডিফাই করে, এইটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যাডজেক্টিভ হিসেবে বসতেছে। এই হচ্ছে মেইন বিষয়। আর প্রেজেন্ট পার্টিসিপল কি? অন্য একটা নাউনকে মডিফাই করে। আমি যদি এরকম কোনো কথা বলি, আই স এ ওয়াকিং ম্যান, আমি একটা হাঁটান্ত মানুষকে দেখেছিলাম, মানে এমন একটা মানুষকে দেখেছিলাম যে হাঁটিতেছিল। নাইটেঙ্গেল ইজ আ সিঙ্গিং বার্ড, নাইটেঙ্গেল একটা পাখি, একটা মানে গান গাওয়া পাখি, সিঙ্গিং বার্ড। আ বার্কিং ডগ সেলডম বাইটস, ঘেউ ঘেউ করা কুকুর কম কামড়ায়। আ বার্কিং ডগ সেলডম বাইটস, এটা একটা প্রবাদ বাক্য। ঘেউ ঘেউ করা কুকুর কম কামড়ায়, বার্কিং ডগ। তো এই বার্কিং শব্দটা ডগকে মডিফাই করতেছে। এগুলোকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ অ্যাজেক্টিভের কাজ করে। এই হচ্ছে মেইন বিষয়। আই নোটিস দ্য গার্ল টকিং, আমি মেয়েটিকে কথা বলতে লক্ষ্য করেছি। আই নোটিস দ্য গার্ল টকিং, ওই নোটিস টকিং শব্দটা গার্লকে মডিফাই করতেছে। এগুলোকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। তো যাই হোক, এগুলো আমি আরো ক্লিয়ার করব, আরো দেখাবো পরবর্তীতে, এটা নিয়ে টেনশনের কারণ নেই। আজকে যতটুকু কনসেপ্ট দিলাম, যতটুকু ধারণা দিলাম, আমি পিডিএফ ফাইল রেকর্ডেড ক্লাস দিলে আপনারা এগুলো একটু কাভার করে ফেলবেন। ঠিক আছে? কাভার করার চেষ্টা করবেন, এতটুকুই বলে রাখলাম। আশা করি সমস্যা হবে না। নেক্সট ক্লাসে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, দেন প্রেপোজিশন আর জাস্ট দুইটা গ্রামার ক্লাস একটু নিব। তারপর থেকে আমি মেইনলি
স্পোকেনের ভিতর মুভ করব, আপনারা শিখতে পারবেন, টেনশনের কারণে এগুলো একটু কষ্ট করে করতে হবে। এগুলো কঠিন আমি জানি, আমি নিজেও পড়াতে চাই না, কারণ আর আমি এগুলো যেভাবে পড়াই বা দেখাই এটা আপনাকে কোনো টিচার এতটা ডিটেলসে দেখাবে না, আমি বলতে পারি, আপনি বুঝবেনও না। কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে একটু কনসেপ্ট যদি রাখতে পারেন আপনার জন্যই ভালো। স্পিকিং রাইটিং এ অনেক অনেক কনফিডেন্ট পাবেন। আমাদের এইসব জায়গাগুলোতে ভালো ধারণা থাকে না, স্পষ্ট ধারণা থাকে না। এই জন্য আমরা স্পিকিং রাইটিং এ অনেক ভুল করি, অনেক প্রবলেম ফেস করি, একটা প্যাসেজ রিডিং করে বুঝি না। বুঝতে পারছেন কি বললাম? জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ। জি স্যার, বুঝতে পেরেছি। So জি that's স্যার। all for today. Thank you so much and see you in the next class. কোন কোশ্চেন থাকলে